আজকে 2 বছর ধরে ডাক্তার ঘর করতে করতে না আমি বড্ড বেশি ক্লান্ত হয়ে গেছি জানো তো। নিজেকে একটু একটু করে সুস্থ করি, আবার ঘুরে ফিরিয়ে এক জায়গায় চলে আসি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকাল থেকে প্রীতমই ভিডিওটা শুরু করেছে, কারণ তোমরা জেনেই গেছো যে আমার শরীরটা ভালো নেই। আর এই কথাটা বলতে না আমার আর ভালো লাগে না ভিডিওর মধ্যে, জানো তো। হয়তো তোমাদেরও শুনতে ভালো লাগে না। আজকে ছিল ফলাহারি আমাবস্যা, তো প্রীতম চলে গেছিলো ফল কিনতে। যেহেতু আমরা স্বামী স্ত্রী দুজন মিলিয়ে এটা করি, ওই জন্য এখানে দেখো আমাবস্যার দিন গিয়ে তাড়াতাড়ি করে পুজো দিলাম। পুজো দিয়ে এখন যাব বাড়ি। আজকে আমি সকাল থেকে একদম ভিডিও শুরু করতে পারিনি। সকালটা অনেক সকালে শুরু হয়েছে, কিন্তু ভিডিও শুরু করতে পারিনি। তার কারণ হচ্ছে আজকে ছিল ফলাহারি আমাবস্যা, তো পুজো দিতে গেছিলাম। এখন রেডি হয়ে যাচ্ছি বাবা মায়ের বাড়ি। আসলে মাও করে, তো সেই কারণে ওখানে গিয়ে একবার উপোসটা ভাঙবো। আমি জাস্ট পুজো করিয়ে এলাম। সকাল থেকে প্রচুর কাজ ছিল, করলাম। আর অর্কর তো গরমে ছুটি পড়ে গেছে কাল থেকে, তো সেই কারণে ভাবলাম, মা ডাকছে বারবার করে যে আয় এখানেই করবি, কারণ আমার শরীরটা তো খুব একটা ভালো নেই। তো ভাবলাম আজকে দিনটা গিয়ে মায়ের কাছে থাকি, কালকে আবার ব্যাক করে যাব, কারণ আমার পক্ষে ঘর ছেড়ে থাকাটা খুব চাপের। সেই কারণে তো দেখি যাই। হ্যাঁ, আজকে সকাল থেকে একদম ভিডিও শুরু করতে পারিনি। দেখো জামা স্নান টান করেছি, গামছাগুলো মেলার সময় হয়নি একদম বলতে পারো। আমি এখন চলে এসেছি এসো মেয়েদের বাড়ি। এবার এসে এখানে খাবো, প্রসাদ খেলাম, জল খেলাম। মা কি রান্না করেছো? রান্না এখন এই চলছে। অনেকদিন পর এলাম বলে লুচি করেছে, আমি বললাম খাবো না। হ্যাঁ, লুচি করবো। কোন সকালে পুজো করেছি, তারপরে এখন বাজে প্রায় 12:30টার কাছাকাছি। 12:30টায় গিয়ে এখন একটু গিয়ে খাবার খাচ্ছি। মা করেছিল সাদা আলুর তরকারি, আর তার সাথে করেছিল আটার পরোটা, তো সেটাই খাচ্ছি। তো আমি যেহেতু উপোস করে এই জিনিসটা করি, তাই এখন এটাই করতে হচ্ছে। অনেকে বকবে যে এই শরীর নিয়ে কেন করছো, কিন্তু এটা না আমরা স্বামী স্ত্রী দুজনের মঙ্গল কামনার জন্যই কিন্তু করি। ভয়েস দিচ্ছি, আর মাতে আর অর্কতে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। কতবার ধরে যে বারণ করছে, শোনে না। আওয়াজ এলে বাজে লাগে দেখতে। একবার তরমুজ এসে পরে মুখের মধ্যে গুঁজে দিচ্ছে, ওই করছে। হ্যাঁ, কারণ এটা আমার মা হয়। কোনটা দিচ্ছে মা? খোসার মুখটাতে দিচ্ছে, দেখো। এইগুলো না একমাত্র মেয়ের মারাই করে, বলো। মারা ছাড়া কি করবে বলো? এসে করে 2টো পরোটা খেলাম, আলুর তরকারি খাওয়ালে আর পেটে জায়গা থাকে। সত্যি খাওয়ালে তুমি? আমি শনিবার দিনকে গিয়েছিলাম, রবিবার রাতে চলে এসেছি। আসলে ভেবেছিলাম 2 দিন থাকবো, কিন্তু আমার না খুব একটা ভালো লাগে না নিজের ঘর ছেড়ে বাবার বাড়িতে গিয়ে থাকতে। তোমাদেরকে আগেও আমি বলেছি, মা অনেকবার করে বলছিল শরীরটা খারাপ, তুই 2 দিন এসে থাক, রেস্ট নে, কিন্তু ওই যে আমার একদমই ভালো লাগে না। ওই যে মনে হয় যে সংসারটা ভগবান অনেক কষ্ট করে দিয়েছে, তাও ভালো করে সংসারটাই করি। আর আমি তো সংসার করতেই চেয়েছিলাম, সংসার করতে তো ভালোবাসি, তো সেই কারণে মনে হয় যে সংসারটা মন দিয়ে করি। নিজের সংসারে মন দিলে ভালো। এখানে প্রীতম সকাল থেকে বাসনগুলো তুলে নিচ্ছিল, আর ওইদিকে আমি বাকি কাজগুলো করছিলাম। প্রচুর না জামা কাপড় জড়ো হয়েছিল জানো তো, সেইগুলো ভিজাচ্ছিলাম। আর কিছু জামা কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলোকে আয়রন করে ভরছিলাম, যেটা খুব বিরক্তের কাজ লাগে, কিন্তু করছিলাম আমি বসে বসে। আমার প্রেশারটা তো লো, কিন্তু ঘুরে ঘুরে কাজ করাটা খুবই চাপের এই সময়, কারণ মাথা টলছে। মাথা ঘুরে যখন তখন একটা বিপদ হতে পারে। অনেক প্রীতম বলে যেগুলো বসে বসে কাজ, তুই সেগুলো হেল্প করে দে আমাকে, আমি বাকিগুলো করে নিচ্ছি। আর দেখো আমাদের কিন্তু সেরকম বাসনপত্র ছিল না। প্রীতম ফ্রিজ থেকে এই বক্সগুলোকে বার করেছে ধোবে বলে। মানে নিজের যদি কোনো কাজ না থাকে না, ও ইচ্ছে করে কাজগুলোকে নিয়ে বসে থাকে। আমার এটাই খুব বিরক্ত লাগে ওকে, আর কিছু না। তো এইদিকে একটুখানি দুধ গরম করতে দিয়েছিল। আমার জানো তো আবার চিকেন, ডিম এইসবে না প্রচণ্ড পরিমাণে অরুচি লেগেছে। ডিমটা তো একদমই খেতে পারছি না, আর প্রেশারটা এই সময়ই লো হয়েছে। আর এই সময় লো হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু ওই যে প্রীতম আমাকে একটা কথাই বলছে, ডিমটা তো খেতে হবে। তাও আমি এমন করে দিচ্ছি যে তোর ডিমটা খেতে ভালো লাগবে। তো এখানে অর্ককে টিফিন দেবে, সেই কারণে এই যে দেখো রেডি করছে সবটাই। ওই বললো যে আমি আজকে আছি বাড়িতে, আমি আজকে রেডি করে দিচ্ছি। আর আজকে বিকাল থেকে আমাদের দুজনেরই ডাক্তার দেখানোর ডেট আছে, কারণ প্রীতমকেও একটু দেখাতে হবে জানো
জানো তো, কারণ ওর শরীরটাও না খুব একটা ভালো নেই। ও তো মুখে কিছু বলে না, কিন্তু আমি তো বুঝতে পারি যে ওর শরীরটা ভালো নেই। অনেক কষ্ট করে জেদ করে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো আজকে। কোনো সময় দেখাতে চায় না ডাক্তার, জানো তো। আর আমার মনে হয় যে জানো তো, বছরে একবার হলেও এই বডি চেক আপটা খুব দরকার। যেহেতু আমি নিজে ভুক্তভোগী হলাম, আসলে আমি নিজেও তো ডাক্তার দেখাতে চাইতাম না ওষুধ খাওয়ার ভয়ে। তো এখন মনে হয় যে না, ডাক্তার দেখানোটা দরকার। প্রত্যেক বছরে একবার হলেও পুরো শরীরের বডি চেক আপটা দরকার। তো আজকে আমি তো দেখাবই, আমার সাথে সাথে প্রীতমকেও দুটো ডাক্তারের নাম লিখিয়েছি। এখানে প্রীতম অর্ককে একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছিলো, টিফিনটা হোক। আর দুপুরবেলায় আমাকে সেভাবে কিছুই রান্না করতে হবে না, কারণ মা কালকে না কিছু রান্না করে আমাকে পাঠিয়েছিল। মা বললো যে ফালতু গিয়ে তো শরীরটা ভালো নেই, তুই কত আর করবি। তো আর প্রীতমেও অত পারবে না, প্রীতম না রান্নাটা অতটা ভালো পারে না করতে। আর দেখো, পারে না বলাটাও ভুল। ও না যখন আমার শরীর খারাপ হয়েছে, ওই কিন্তু মুখের সামনে খাবার জুটিয়েছিল, তখন তো আমি কিছুই করতে পারতাম না। এখনও মাঝে মাঝে শরীর খারাপ হলে ও যেমন পারে তেমনই করে। তোমরা সবসময় বলে এই রুমটা কেন দেখায় না, এই রুমটা দেখায় না, তার কারণ হচ্ছে এই রুমটাতে অর্ক পড়াশোনা করে। আর এই রুমটাতে খুব একটা আমার আসা হয় না। এই রুমে সব জামা কাপড় সব মানে রাখা হয়েছে। অনেকে আমাকে একজন বলেছিল, দিদি তুমি বিছানার মধ্যে অজস্র জিনিস রাখবে না। আসলে আমাদের যে বাঙ্কারগুলো আছে সেগুলোতে মোটামুটি জিনিস ঢুকে গেছে। আর এই ব্ল্যাঙ্কেটগুলো কাস্তে দিয়ে তারপরে আমি অন্য জায়গায় ঢোকাবো, মানে একটা জায়গায় রাখা আছে, ওই জায়গায় ঢুকিয়ে রাখবো। তো সেই কারণে আমি রাখিনি। এদিকে মশারিটা তুলে নিলাম। এখন আমরা প্রায় দিনই মানে প্রতিদিনই মশারি টাঙিয়ে শুচ্ছি, মশার যা উপদ্রব। তো ওই কারণে তোমরা সবসময় বলো, বৃষ্টিদি তোমার মধ্যে প্রচুর ধৈর্য আছে। আমি না মাঝে মাঝে ভাবি আমার থেকেও বেশি ধৈর্য মনে হয় এই মানুষটার মধ্যে আছে। কি অসম্ভব ধৈর্য আছে আমার, তো দেখতেই পাও মাঝে মাঝে কাজ করতে করতে শরীর খারাপ হয়ে যায়, কিন্তু ও কোনোদিন ধৈর্য হারা হয় না। ওর কিন্তু মনে একটাই যে তোকে আমি সুস্থ করবই করব, তোর শরীরটাকে ঠিক করবই করব। একদিন তুই নিজেই সুস্থ হবি, সুস্থ হয়ে এসে বলবি যে হ্যাঁ আমি সুস্থ, আমি করতে পেরেছি। তো আমি না মাঝে মাঝে বলি যে আমার মনের এত জোর নেই সুস্থ হওয়ার, তোমার মনের মধ্যে কী করে এত জোর আসে। তো বলে যে না, তুই তো আগে ছিলিস, এত এত কাজ করতিস, তোকে তো দেখে বোঝা যেত না শরীরটা তোর খারাপ, এখন হয়ে গেছে তো কী করা যাবে। তো এখানে বিছানার চাদরটাও চেঞ্জ করে নিলাম। ভেবেছিলাম যেদিনকে বাড়ি যাব সেদিনকেই করে নেবো, কিন্তু এতটা প্রেশারটা লো ছিল, তাড়াতাড়ি করে পুজো টুজো করিয়ে আমি চলে গেছিলাম সেদিনকে। আর তেমন কিছু ভিডিও করা হয়নি। আর বাড়ি গেলে না খুব একটা ভিডিও করতে আমার ইচ্ছাও করে না। তার কারণ হচ্ছে মায়ের সাথে একটু কথা বলি, বাবা থাকে বাবার সাথে একটু কথা বলি, সেই কারণে। আর মাঝে মাঝে মনে হয় আমার এই কাজটা থেকেও একটু রেস্ট নেওয়া দরকার। এই মাসে ভেবেছিলাম জানো তো, একদিনও ভিডিও গ্যাপ দেবো না। আগে যেমন নিয়ম করে ভিডিও দিতাম প্রতিদিন, সেরকম প্রতিদিন কিন্তু আমি ভিডিও দেবো, কিন্তু ওই যে হয়ে উঠলো না। আমার শরীরটা ভালো নেই আসলে। এখন জানো তো আমার ভিডিও করতেই ইচ্ছা করে না, শরীরটার জন্য এনার্জি আসে না মনে। তো এখন আমি আর বৃষ্টি মিলে যাচ্ছি দাঁতের ডাক্তার দেখাতে। কারণ প্রীতম নিজের খেয়াল নিজে রাখে না, জানো তো। অনেক দিন ধরে দাঁতের সমস্যা হচ্ছে। না, আমার সমস্যা থেকে সমস্যা, আমার সমস্যা হচ্ছে এদিকে দাঁতটা, আমারও এদিকে ওর এদিকেটা হচ্ছে। প্লাস আমার ঠান্ডা লেগেছে প্রচুর পরিমাণে, মানে শরীরটা অনেক ধরে খারাপ যাচ্ছিল, বাট ডক্টর দেখাতে যেতে পারছিলাম না। ওর আবার পিঠের প্রবলেম হচ্ছে, মানে ব্যাকবোনের প্রবলেম হচ্ছে, এমনিতেও স্পাইনের প্রবলেম আছে। তো কদিন ধরে খুব হচ্ছে, যার জন্য দুদিন ধরে ঠিকভাবে ভিডিও দিতে পারছি না। তো চলো তাড়াতাড়ি করে যাই, এই ছুটির দিনও আজকে ডক্টরের দিনই ভিডিও দিইনি, এবার দেখিয়ে আসি। কি তোমরা দেখাবে, আমিও দেখাবো, দেখিয়ে আসি তারপরে আমিও দেখাবো গো। চলো বাইরে আজকে প্রচন্ড গরম, বেরোতে না বেরোতেই ঘাম দিচ্ছে প্রচুর পরিমাণে। তো লেটস গো এত দালাল হয়ে গেছে না, যত বড় হচ্ছে যেন মানে সেই কেমন একটা হয়ে যাচ্ছে। ভ্যাগুটি দেখলাম সহ্য হয় না। কিছু বলবে? তো মা এখন এসে গেছে ডেন্টিস্টের কাছে, এখন ডেন্টিস্ট আজকাল আসেনি। আমি কি ক্যামেরা অন করে কিছু বলতে বলেছি? বকর বকর করে কেন ক্যামেরা অন হয়ে গেলে? প্রথমে আমি দেখালাম, আমার দেখে প্রথমেই ডাক্তার যেটা বুঝলো, যেটা আমার হিস্ট্রি সেটা বোঝা গেছে। এই যে হাঁ করেছিলাম এখানেই বুঝে গেছিলো। তো সব দুটো ডাক্তার দেখানোর পর প্রীতম বলেই সামনে একটা মেলা হচ্ছে, চ ঘুরে আসি। আর এদিকে প্রীতমকে বলছিলাম তুমিও এসো, তাহলে তিনজন মিলে আনন্দ করি। কিন্তু ও বললো যে না তোরা কর, আমি দেখছি। আসলে ওর মাথাটা খুব ব্যথা করছিলো। ওর এই একটা সমস্যা জানো তো, প্রচণ্ড গ্যাসের সমস্যা আছে, গ্যাস হয় আর প্রচুর মাথা ব্যথা করে। আর এইটার জন্য আমি সবসময় ওর জন্য ভয়ে থাকি। তারপরে
দেখো এখানে কুলফি খেয়েছিল অর্ক, আমি, আরিয়ে, প্রীতম মিলে। তারপরে এই যে ওষুধ নিয়ে চলে এসছে, খাবার টাবার খেয়ে এখন এই যে ওষুধ খাবো। এই জিনিসটা দেখলে আমার না চোখ দিয়ে জল চলে আসে, আমার আর ভালো লাগে না ওষুধ খেতে। প্রীতমেরও ওষুধ দিয়েছে, আমাকেও ওষুধ দিয়েছে। আসলে এবারে আমি ওকে বলেছিলাম আমি ডাক্তার দেখাতে যাব, যদি তুমিও যাও তাহলে আমি তোমার সাথে যাব, আর তুমি যদি না দেখাও আমি দেখাবো না। সেই কারণে ও গেছিলো। আর গিয়ে দেখলাম হ্যাঁ সমস্যা ধরা পড়েছে বলতে এখনও সেরকম কিছু বুঝতে পারছি না। এখন অনেক কিছু টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো করলে হয়তো বুঝতে পারা যাবে। আর এদিকে দেখো হঠাৎ করে চোখে পড়ছে মশাই কেমন খেয়েছে পাটাকে। ওর কোনো প্রবলেম নেই, মশাই খেয়ে দিলে না পুরো গায়ের মধ্যে দাগ হয়ে যায়। এই দাগগুলো হয়তো পরে মিলিয়ে যায়, আবার কিছু কিছু দাগ মেলায় না। এই যে দেখো ওষুধ শুরু হয়ে গেল আজ থেকে আবার। সপ্তাহে একটা করে হ্যাঁ আজকে খাই, রাতে খাওয়ার পর। তাহলে মনে রাখবি আজকে তো সোমবার, হ্যাঁ সপ্তাহে একটা, আবার পরের সোমবার খাবি। ঠিক আছে। প্রতিদিন গেলে না হয়ে যাবে টাটা পুনে। তা হয়ে যাবে তো হয়ে যাবে, মা মরে যাবে তো তোর কি, তোর কিছু হবে কি, যা আসবে কি? মা শুধু টাকা রোজগার করার জন্য নাকি? না 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 না, মা শুধু টাকা রোজগার করার জন্য। শোনা, মা যতদিন টাকা রোজগার, বাবা এটা আবার স্টোনের মতো যে গো, ভিটামিন আর কত ভিটামিন খাবো গো, তবু শরীর ঠিক হচ্ছে না। কুল 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 দারুণ ছিল। এই দুটোই টয়লেট করাচ্ছি 8টার মধ্যে খেতে হবে, 8টার মধ্যে। এই দুটোই আছে তো, আর নেই তো? না, কাল থেকে 8টার সময় খেয়ে নিবি হাফ ট্যাবলেট এটা। মনে পড়ে যাবে। কেমন লাগলো ট্যাবলেট গুলো খেয়ে? অ্যালার্ম দিয়ে রাখ। ওই ট্যাবলেটটা কেমন খেতে ছিল বলো? আমারও মনে থাকবে না, কাছে কাছে ভুলে যাবো। মাঝে মাঝে ভাবি কোনো একদিন সকালে উঠবো, উঠে শুনবো যে আমি সুস্থ হয়ে গেছি। তারপরে মাঝে মাঝে ভাবি এই জন্মে আর সুস্থ হতে হবে না, কারণ শরীরে যে পরিমাণ রোগ নিয়ে বাসা বেঁধেছি 2015 থেকে আমি জানো তো ভুগছি একটার পর একটা কিছু না কিছু নিয়ে। আর শরীরে এত রোগ বাসা বেঁধেছে, তখন তো ট্রিটমেন্ট করানোর সুযোগ হয়নি। এখন যখন ট্রিটমেন্ট করাতে যাচ্ছি, নিজেকে সুস্থ করতে যাচ্ছি, ডাক্তার হাল ছেড়ে দিচ্ছে। ডাক্তার কথায় মানে চমকে উঠছে, আটকে উঠছে যে 2015 সাল থেকে এতগুলো বছর আমি করলামটা কি, আমি কেন নিজেকে খেয়াল রাখিনি, কেন নিজেকে দেখাইনি, কেন এইভাবে নেগলিজেন্সি করেছি নিজের শরীরকে নিয়ে। এখন তো তাহলে এতগুলো ওষুধ খেতেই হবে, এত কষ্ট খেতেই হবে। এই নিয়ে ডাক্তার আমাকে অপমান করে ছেড়ে দিচ্ছে, আর প্রীতমকে অপমান করছে। ডাক্তার তো আর জানে না সব কিছু ব্যাপারে। ডাক্তার ওকেও বলছে যে কেন নিজের স্ত্রীর খেয়াল রাখেনি, কেন নিজের স্ত্রীকে এতটা নেগলিজেন্সি করেছেন। এখন তো জলের মতো টাকা বেরিয়েই যাবে, সেই সব নিয়েই কথা বলছে। যাই হোক, কালকে রাতে ওষুধ টষুধ খাওয়ার পর ঘুমটা খুব ভালো হয়েছে। আমাকে ঘুমের ওষুধ দিয়েছে, কিন্তু আমি ঘুমের ওষুধ খাইনি। আমি নতুন করে আর কোনো রকম ঘুমের ওষুধের অভ্যেস করতে চাইছি না, তাতে আমার ঘুম হোক কি বা না হোক। এখানে অর্কর খাবারটা দিয়েছে, আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছে দিদি তুমি যে প্রোটিন পাউডারটা খাচ্ছ সেই প্রোটিন পাউডারটা কী। দেখো আমাকে তো ডাক্তার সাজেস্ট করেছে, আর যেগুলো ডাক্তার সাজেস্ট করে মানে প্রেসক্রিপশন ওষুধ না, কিছু কিছু সময় জানো তো সবাই খাওয়া যায় না। তো তোমরা একবার ডাক্তার দেখিয়ে ডক্টরকে জিজ্ঞেস করবে যে তোমাদের কোনো প্রোটিন পাউডার খাওয়া চলবে কি না। অনেক সময় জানো তো শরীরে প্রোটিন পাউডার চলে না, কিন্তু আমরা ভুল করে খেয়ে ফেলি, তাতে হিতে বিপরীত হয়ে যায়। আমার যেমন চলবে বলেছে তাই আমাকে দিয়েছে, কিন্তু আমি ওই যে খেতে পারছি না, এত গন্ধ লাগছে। কিন্তু হ্যাঁ, একটা প্রোটিন পাউডার হয়, সেটা তোমরা সব মেয়েরাই খেতে পারো, সেটা হচ্ছে ইনশিওর। তবে হ্যাঁ, ডাক্তারকে জিজ্ঞেস করেই খেতে পারো, আমি কিছু বলতে চাই না ব্যাপারে। এসিটা কিনে একটা জিনিস খুব ভালো হয়েছে, যে পরিমাণ দুদিন গরম হয়েছে না, সেই দুদিনের গরমে বুঝতে পারছি এসিটা কিনে খুব ভালো করেছে। জানো তো খুব কষ্ট হচ্ছে, তুমি নুন ভাত খাও, শাক ভাত খাও, রাতের ঘুমটা যদি তোমার ঠিকঠাক হয় না, তাহলে দেখবে অনেকটা মন মেজাজ সব কিছু ঠিক থাকে। তো আমি ডাক্তার দেখালাম, ডাক্তারে বললো প্রথমে আমরা গেছিলাম ডাক্তার দেখাতে। দাঁতের ডাক্তার বললো আমার একটা উটি করতে হবে, কারণ আমার এই দিকে একটা প্রবলেম হয়েছে। আর যখনই মুখটা হাঁ করে দেখছিল তখনই বুঝতে পারলেন উনি যে আমার একটা সাইড প্যারালাইজড হয়ে গিয়েছিলো। কারণ বোঝা যায়, দেখবে ডাক্তাররা বুঝতে পারে, আর যেসব ডাক্তাররা কিছু না বললেও বুঝতে পারে তারা জানবে ভালো, মানে একদম মানে সঠিক ডাক্তার। মানে আমি তো আমার হিস্ট্রি কিছু ওনাকে বলিনি, প্রথমে উনি মুখটা দেখলেন হাঁ করে দাঁতের অবস্থা, তখনই উনি বললেন যে তোমার কি একটা সাইড কিছু প্রবলেম ছিল, প্যারালাইজড বা কিছু হয়েছিল। তখন আমি বললাম যে হ্যাঁ একটা সাইড আমার হয়েছিল। বললো হ্যাঁ, তুমি যখন হাঁ করলে তখনই বোঝা গেলো যে তোমার একটা সাইড বেঁকা আর একটা সাইড উইক আছে। তো এই তোমার বাঁ সাইডে আমাকে করতে হবে, তোমার ওটি করতে বলেছে। বাট আমার যেহেতু প্রেশারটা একদম ডাউন হয়ে আছে, এই সময় ওটি করাটা খুব রিস্কের হয়ে যাবে। তো
তো ওষুধ দিয়েছে আর বলেছে শুধু ওআরএসের জল খেতে। আর প্রীতমকেও বললো যে ওষুধ দিয়েছে, প্রীতমেরও একটা 8 নম্বর আর 7 নম্বর দাঁতে একটু সমস্যা আছে। ওর ওই 7 নম্বর দাঁতটা 8 নম্বর দাঁতটাকে ক্ষতি করছে, মানে আক্কেল দাঁতের মতো কিছু একটা আছে, ওইটার জন্য প্রবলেম হচ্ছে। ওকে ওষুধ দিয়েছে। ওর কি বললো বেশ সিল ক্যাপ 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 নাকি গো প্রীতম তোমার দাঁতে ক্যাপিং করতে বলেছে ওর। আর তারপরে গেছিলাম আমাদের চেক আপের জন্য। চেক আপে আমাদের তো আবার সে ওষুধগুলো শুরু করলো। ঘুমের ওষুধ দিয়েছে, বাট আমি ঘুমের ওষুধ খাবো না। আমি আর ঘুমের ওষুধ খাবো না। ঘুমের ওষুধ আবার দিয়েছে, কিন্তু আমি আর ঘুমের ওষুধে যেতে চাইছি না। তাতে আমার ঘুম হোক না হোক, আমার ঘুমের ওষুধে যাবো না আমি। ভিটামিনের ওষুধ দিয়েছে, আর নার্ভের ওষুধগুলো আবার শুরু হলো আমার প্রবলেমগুলো, কারণ আবার আমার প্রবলেম হচ্ছে, তো ওই জন্য আবার এই ওষুধগুলো শুরু হলো। আর প্রীতমের টেস্ট দিয়েছে, অনেকগুলো ব্লাড টেস্ট দিয়েছে। ওর ওষুধ শুরু হয়েছে আজ থেকে, আমার ওষুধ শুরু হয়েছে আজ থেকে। তো দেখা যাক, প্রীতমের টেস্ট দিয়েছে, আমার কোনো টেস্ট দেয়নি। আমাকে ওই আগের ওষুধগুলো, চেন্নাইয়ের যে আগের ওষুধগুলো ছিল ওগুলি আমাকে আবার শুরু করতে হলো। বন্ধ ছিল, বললাম না তোমাদেরকে আমার ওষুধগুলো বন্ধ আছে। বন্ধ ছিল, বেশ ভালো লাগছিলো যে বন্ধ হয়ে গেল ওষুধগুলো, কারণ ওষুধ খেতে আমি এমনিতেই ভালোবাসি না, আর আমার ভালো লাগেও না। আবার শুরু করেছে, দেখা যাক কি হয়। এই প্রচুর খাটাখাটনিটাও হয়ে গেল না এই গরমটার মধ্যে, তো মনে হয় শরীরটা ওইখানেই। আসলে আমি দুদিন আগে মা বাবার বাড়ি গেছিলাম, তো ওখানে প্রচুর ঘামছিলাম, আমি মারাত্মক ঘামছিলাম। তখনই মানে বুঝতে পারলাম যে আবার প্রবলেমটা আসছে। কেন বলছেন, আমার যখনই নার্ভের সমস্যা বা রাইট সাইডের সমস্যাটা হয় না, আমি অত্যধিক ঘামি, মানে অত্যধিক, মানে ফ্যান এসি চলে তো তার মধ্যেও আমি ঘামি, এরকম মানে কলকল করে ঘামতে শুরু করে দিই। মানে আমার সাফোকেশন শুরু হয়ে যায়, মানে এক ধরনের, অনেকে বলে প্যানিক অ্যাটাক, মানে বোঝো? আমি প্যানিক অ্যাটাক মানে খুব ভালো করে বুঝি প্যানিক অ্যাটাক কাকে বলে। তো ওইরকম টাইপের একটু সমস্যা হয়, যেহেতু আমার ওভার থিঙ্কিংয়ের একটা প্রবলেম আছে সেই জন্য। তো এই আর কি। তো আমরা এখন দুজন মিলেই বলতে পারে, আমি আর প্রীতম দুজনেই এখন একটুখানি অসুস্থ। আগে আমি একটু অসুস্থ ছিলাম, এখন প্রীতমও একটুখানি অসুস্থ আছে। কারণ আমাদের উপর দিয়ে তোমরা ভাবো না, সেই শিলিগুড়ি থেকে চলছে একটার পর একটা ধকল নিয়েই যাচ্ছি আমরা দুটো মানুষ মিলে। তার মধ্যে প্রীতম একটু বেশিই নিচ্ছে, কারণ আমি তো শরীর খারাপ নিয়ে পড়েছিলাম, তোমরা দেখেছিলে, তখন তো পুরো ধকলটাই ওর উপর গেছিলো। তো দেখা যাক, টেস্টটা তো করাই প্রীতমের কি আসে। ওর অ্যাকচুয়ালি থাইরয়েডের টেস্ট দিয়েছে। ও মানে খাওয়া দাওয়া খায়, কিন্তু অনেকে বলে যে না প্রীতমদা রোগা কেন, কেন, ও কেন, হ্যান কেন। ওর খাওয়া দাওয়া ঠিক আছে, কিন্তু ওর চেহারাটা এরকম কেন বুঝতে পারি না, আমার মাথায় ঢোকে না। অনেকে উল্টো পাল্টা বলে যে এই হ্যান ত্যান, কিন্তু তা না। ওকে থাইরয়েডের একটা টেস্ট দিয়েছে, আর কিছু ব্লাড টেস্ট দিয়েছে। তো দেখা যাক কী আসে রিপোর্টগুলোতে, তারপর তোমাদেরকে জানাবো। তো আজকে ভিডিওটা এই ছিল, মানে আজ কিছুদিন ধরে ভিডিও আমি দিতেই পারিনি এইগুলো কারণে। আর এই ভিডিওটা এইটুকুখানি করলাম, একটু একটু করে প্রতিদিনের ভিডিও নিয়ে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীরটাকে সুস্থ রেখো। যা গরম পড়ছে, গরমে সব সাবধানে থাকবে, নিজেরাও বাচ্চাদেরকেও সাবধানে থেকো, বয়স্ক যারা আছে তাদেরকেও একটু খেয়াল রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।